গুড ইভিনিং। আমার নাম শরীফ আদনান হক। আমি আসলে রোজেটা টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের সেশনে। সো আজকের সেশনটা আসলে আমাদের হচ্ছে ডিসকাশন সেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস পিএমপি এক্সাম প্রিপারেশনের উপর। সো অ্যাকচুয়ালি আমরা সবাই ডিসকাস করব এখানে, কারণ হচ্ছে সবাই এক্সপার্ট প্রজেক্ট ম্যানেজার্স, প্রজেক্ট ডিরেক্টরস। সো সবার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো আজকে সেশনে। সো এর পাশাপাশি আমি আসলে আপনাদেরকে একটু ইনপুট দেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে বলা হচ্ছে এখন গ্লোবালি সবচেয়ে রিনাউন্ড সার্টিফিকেশন, যেটা এবং ওয়েল অ্যাকসেপ্টেড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন, প্রজেক্ট যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। সো আমি এর ইনস এন্ড আউট সম্পর্কে ডিসকাস করব, প্লাস পরীক্ষায় কি কি আসে বা কি কারণে আসলে সার্টিফিকেশনটা লাগবে বা কেনই বা আসলে এটা ডিফার করে ট্রেডিশনাল ওয়ে থেকে, সবকিছু নিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে একটু আসলে ইনপুট দেওয়া। সো it's a knowledge sharing session on project management professional exam preparation. সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। সো কাইন্ডলি কারো যদি শুনতে অসুবিধা হয় কিংবা যদি দেখতে সমস্যা হয় আমাকে কাইন্ডলি একটু নক করবেন। আর শুরুতে আমি আসলে সবাইকে একটু মিউট করে দিচ্ছি, বিকজ এটা সবার জন্যই ভালো হবে, কোনো নয়েজ সৃষ্টি হবে না আর কি, এই জন্য। তো কেউ যদি কথা চান আনমিউট করে কথা বলতে পারেন, অথবা আপনারা হ্যান্ড রেজ করতে পারবেন, সমস্যা হবে না। সো ইটস আ নলেজ শেয়ারিং সেশন। আসলে অ্যারেঞ্জ করেছে রোজেটা টেকনোলজিস এবং প্রেজেন্টেড বাই আমার নাম শরীফ আদনান হক। আমার পরিচয়টা দিব। তো আমি আসলে একজন ম্যানুফ্যাকচারিং প্রফেশনালস বলতে পছন্দ করি। অ্যাকচুয়ালি আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছি, ইউকে বেসড মাল্টিনেশনাল কোম্পানিতে। সো স্টার্টেড মাই ক্যারিয়ার উইথ প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেইনি। সো আফটার দ্যাট বিভিন্ন আসলে চড়াই উতরাই পার হয়ে এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালসেই আছি, প্রজেক্ট ম্যানেজ করছি। প্রজেক্ট ম্যানেজার হিসেবে একটা ক্লাস্টারের দায়িত্বে আছি। এর বাইরে আমার আসলে বেসিক্যালি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আর এর বাইরে সার্টিফিকেশন বলতে অকুপেশনাল হেলথ এন্ড সেফটির উপর আমার নিবর সার্টিফিকেশন আছে। নিবর হচ্ছে একটা ইউকে বেস সার্টিফিকেশন। আর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন আছে পিএমআই থেকে নেওয়া হয়েছে সার্টিফিকেশনটা, এটা আছে ইউএস বেসড। এছাড়াও আমি আসলে ওয়েস্ট রিডাকশন নিয়ে কাজ করতে পছন্দ করি। সো আমি লিন সিক্স সিগমা গ্রিন বেল্ট সার্টিফাইড। আমরা আসলে সেশনে ডিসকাস করব মূলত হচ্ছে আমাদের আমরা বলে থাকি এইমলেস রুট অথবা কালচার। আসলে প্রজেক্ট সবকিছুরই তো একটা কালচার থাকে, আমরা একটা কালচার আসলে গ্রো করে নিই আমাদের। যেমন আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন নিশ্চয়ই জানেন যে আপনাদের কাজ করার সময় একটা নির্দিষ্ট একটা কালচারের মধ্যে পুরো জিনিসটা। তো প্রজেক্টেরও একটা কালচার থাকে যে আসলে কিভাবে কাজ হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, প্রোগ্রাম এবং পোর্টফোলিওটা কি, আসলে প্রজেক্টের সাথে কতটুকু পার্থক্য পোর্টফোলিওর। প্রজেক্ট ম্যানেজমেন্টে কিছু কনস্ট্রেন্ট থাকে, সেই কনস্ট্রেন্ট গুলা কি, আমরা আসলে কিভাবে রিজলভ করতে পারি টেকনিক গুলো। তো এর বাইরে লাইফ সাইকেল সম্পর্কে আমরা স্কোপিং বা প্ল্যানিং, এক্সিকিউশন, কন্ট্রোলিং এবং ক্লোজিং ফেজ। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস কিভাবে হওয়া যায় বা কিভাবে আমরা সার্টিফিকেশনটা নিতে পারি, সর্বোপরি হচ্ছে আমাদের ট্রেনিং এর ওভারভিউ সম্পর্কে আমরা জানবো। লিডিং রোলস ফর এ প্রজেক্ট ম্যানেজার, বা আমরা যদি বলে থাকি যে আসলে প্রজেক্ট ম্যানেজারের কাজগুলো কি বা কেনই বা সে আসলে একজন লিডার হয়ে গড়ে উঠবে, বা প্রজেক্টে আসলে কেনই বা অন্যরা তাকে অনুসরণ করবে বা কেনই বা তার কথা শুনে মেনে চলবে। তো যে ইস্যুটা সেটা হয় যে আসলে প্রজেক্ট ম্যানেজার বলতে আমরা বুঝে থাকি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অ্যাসাইন্ড অ্যাক্টিভিটি, যেটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে, সেই অ্যাক্টিভিটির জন্য তিনি রেসপন্সিবল এবং অবশ্যই সেই অবজেক্টিভটা উনি অ্যাচিভ করবেন, অ্যাচিভ করে ডেলিভার করবেন তার স্টেক হোল্ডার, মেজর যে স্টেক হোল্ডার থাকেন বা যিনি হচ্ছে স্পন্সর থাকেন তাকে। তো উনি আসলে প্রায়োরিটি এবং কনফ্লিক্টের মধ্যবর্তী, মানে যে প্লেইং ইন বিটুইন প্রায়োরিটিজ এন্ড দি কনফ্লিক্টস, যে আসলে প্রজেক্ট যখন করতে যাবেন তখন ডেফিনেটলি সেখানে কনফ্লিক্টস রেইজ হবে। এটা এমন হবে না যে সবসময় খুব ভালো, ওয়েল এন্ড গুড, মানে সবসময় মানুষ ভালো কাজ করছে সবাই ভালো করবে, তাই হবে না। অবশ্যই আপনাকে আপনার যে কনস্ট্রেন্ট গুলো আছে সেই কনস্ট্রেন্ট গুলোর মধ্যে কনফ্লিক্টিং সিচুয়েশন যেগুলো থাকে সেগুলো থেকে আউটকামটা নিয়ে আসতে হবে।
এবং সবচেয়ে বড় কথা শুরুতেই করতে হবে যে জিনিসটা আমরা পরবর্তীতে বলবো, যে আসলে প্ল্যানিং। প্রজেক্ট ম্যানেজারের একটা মেইন আসলে কারিশমা থাকে যে তার আসলে খুব ভালো প্ল্যানিং থাকবে যে কোনো কাজ। তো তিনি আসলে এই প্রজেক্ট প্ল্যানটাকে লিড করবে। ইট ইজ নট নেসেসারি যে আসলে সব সময় ওই প্রজেক্টের ইনস এন্ড আউট তার জানা থাকতে হবে, বাট এটা অবশ্যই নেসেসারি যে প্রজেক্ট প্ল্যানটা নিয়ে তিনি আসলে কিভাবে প্লে করছেন সেই জিনিসটা তার একটা মানে হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্যাট টিম, যে আসলে তার প্রজেক্ট টিমের যে আসলে কিভাবে তিনি ওটাকে নার্চার করতেছেন তার প্রজেক্ট টিম মেম্বারদেরকে, বা যে আমরা বলে থাকি রিসোর্স যা বলে থাকি, ম্যান মেশিন ম্যাটেরিয়াল মেথড মানি, এই জিনিসগুলোকে তিনি আসলে কিভাবে নার্চার করতেছেন। সো আমরা বলে থাকি যে যদি কোনো কারেক্টিভ অ্যাকশন থেকে থাকে সেই কারেক্টিভ অ্যাকশন গুলো প্রয়োজন অনুযায়ী তিনি নেবেন। এমনটাও হতে পারে যে কারেক্টিভ অ্যাকশনে যদি না হয়ে থাকে অবশ্যই তাকে প্রিভেন্টিভ কোনো অ্যাকশন নেওয়া যায় কিনা সেই প্রসিডিউর গুলো দেখতে হবে। সো অবশ্যই প্রজেক্ট ম্যানেজার হচ্ছে সোলিলি রেসপন্সিবল যে আসলে প্রজেক্ট স্পন্সরের সাথে সবসময় কথা বলবে, কাজ করবে। কারণ হচ্ছে তার যে গোলস গুলো থাকে প্রজেক্টে সেই গোলস গুলো মিট করার জন্য প্রজেক্ট ম্যানেজারই রেসপন্সিবল যে আসলে স্পন্সরের সাথে কমিউনিকেশন করার জন্য। অনেক সময় দেখা গেল যে হয়তোবা বাজেটারি ইস্যু থাকতে পারে বা ডিস্কোপিং হতে পারে, ইভেন স্কোপের বাইরেও কাজ করতে হতে পারে, বাট স্পন্সরের অ্যাকনলেজমেন্ট ছাড়া সেই কাজগুলো কোনোভাবেই করা ঠিক হয় না, বা পিএমআই কখনোই সাজেস্ট করে না স্পন্সরের অ্যাকনলেজমেন্ট ছাড়া কাজ করতে। ইভেন হতে পারে যে এটা প্রজেক্ট টিমেরও ভুল হতে পারে, এমন হতে পারে যে মানে ইউজার যে বা স্টেক হোল্ডার যে সে হয়তো বা একটা এডিশনাল স্কোপিং করে দিয়েছে। তো ডেফিনেটলি সেটা স্পন্সরের নখদর্পণ স্পন্সরকেও জানাতে হবে। অবশ্যই প্রজেক্ট ম্যানেজারের এই জিনিসটা প্রজেক্ট ম্যানেজারের নখদর্পণে থাকতে হবে যে স্পন্সরকে কোন কোন জিনিস সম্পর্কে অভিহিত করতে হবে। সো আমরা দুটো মেগা প্রজেক্ট দেখতেছি, দুটো মেগা প্রজেক্টে দুটো লার্নিং আছে এখানে। এনি ভলান্টিয়ার কেউ যদি বলতে পারেন, প্রথম কথা হচ্ছে কোন দুটো প্রজেক্ট এবং এই দুটো প্রজেক্টে দুটো লার্নিং আছে, কেউ বলতে পারবেন? এনি ভলান্টিয়ার? এনি ভলান্টিয়ার? কেউ বলতে পারবেন প্রথম প্রজেক্টটা কোন প্রজেক্টটা এবং এটার লার্নিংটা কি? প্রথমটা তো পদ্মা ব্রিজ। জি, পদ্মা ব্রিজ। জি, রিসেন্টলি এটার আমাদের এতে জি, এটার লার্নিংটা হচ্ছে এটা যে মানে ফাইল যে মানে ফায়ার করলো, এটা আসলে ডিটেল সেরকম স্টাডি ছিল না, যার কারণে এটা সময়টা একটু বেশি লাগছে। আচ্ছা, এটা আসলে ধরেন মেগা প্রজেক্ট, তো এগুলোতে অনেকগুলো লার্নিং থাকবে, এটাই স্বাভাবিক। মানে লার্নিং এরকমই না যে ফল্ট হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। লার্নিং মানে হচ্ছে ওটা থেকে আমরা নেক্সট কোনো মেগা প্রজেক্ট, এই টাইপের মেগা প্রজেক্ট করতে গেলে ওখান থেকে একটা আমরা প্রিভেন্টিভ অ্যাকশন নিতে পারি। তো এইখানে রিসেন্ট আরেকটা লার্নিং ছিল, যে লার্নিংটা হচ্ছে আমাদের আসলে আপনারা হয়তো দেখেছেন যে যেমন এখানে লেখা আছে পদ্মা ব্রিজ বিল্ডার্স অবজেক্ট টু ওভারপাস হাই ফ্ল ইন রেলওয়ে লিঙ্ক, অর্থাৎ ওই যে হেডের যে ক্লিয়ারেন্সটা সেই ক্লিয়ারেন্সটা বেশি রাখা ছিল না রেলওয়ে লিঙ্কের। পরবর্তীতে এটা ওই যখন এক্সিকিউশন ফেজে আসে তখন আবার কারেকশন করতে হয়। সো এক্সিকিউশন ফেজে যখন ডিজাইন ফেজে কারেকশন গুলো করতে হয় তখন বোঝাই যায় যে এটা আসলে কস্টলি কোনো একটা মিস্টেকের দিকে চলে গেছে। কারণ ডেফিনেটলি এক্সিকিউশন ফেজে আপনি যখন কোনো কাজ করে ফেলছেন অনেকটুকুই, তখন আপনি দেখলেন যে এটা ডিজাইনের ফল্ট হয়েছে, তার মানে এটাতে অনেক কস্টলি একটা মিস্টেক হবে। আচ্ছা, সো আমরা যদি মুভ করি সামনের দিকে, তো এটা থেকে আসলে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে রিকোয়ার্ড এক্সপার্টাইজ যে জিনিসটা আসলে টিমের মধ্যে, ডেফিনেটলি টিমের মধ্যে আমাদের এটা একটা প্রজেক্ট টিম, ডেফিনেটলি এটা একটা ক্রস ফাংশনাল টিম হবে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারও থাকবে, নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের লোকজনও থাকবে, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের লোকজনও থাকবে, ডেফিনেটলি মাল্টি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের ডিসিপ্লিনারি। লোকজনও থাকবে। সো আমরা যেটা বলে থাকি সবসময় যে আসলে যে কোনো টিমে এইটা আসলে একটা ক্রস ফাংশনাল টিম হবে, যে এমনটা না যে আসলে আহ, আমরা আমরা কোনোভাবেই আশা করতে পারি না যে হয়তো বা যারা টিমে জয়েন করছে আমাদের প্রজেক্ট টিমে যে শুরু থেকেই সে সবকিছু জানে। সো এটা আসলে একটা প্রজেক্ট ম্যানেজারের আসলে দায়িত্ব যে তার টিম মেম্বারকে কি বলে মেন্টরিং করা, বা যদি আমরা বলে থাকি যে ফেসিলিটেটিং করা, যে আসলে
গ্রোন আপ হওয়ার জন্য তার যতটুকু দরকার প্রয়োজন অতটুকু নিয়ে আসা, যাতে প্রজেক্টটা সাকসেসের মুখ দেখে। সো এইটা হচ্ছে টিম স্কিলসটা আমাদেরকে গ্রো করতে হবে সবাই। তো ডেফিনেটলি আমরা যখন স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন করব, দেখব যে আসলে যেমন আমরা যদি কখনো ভাবি যে হয়তো বা আমাদের সামনে একটা রোড হচ্ছে, বা আমরা ওই জায়গার যিনি জনপ্রতিনিধি তাকে রাখলাম না, বা হয়তো বা ওই জায়গার যিনি অ্যাডমিনিস্ট্রেশন দেখেন তাকে রাখলাম না, তখন হবে কি মেজর একটা স্টেক হোল্ডার মিস হয়ে যায় ওই জায়গাটার। সো কারণ আমরা তো ডেফিনেটলি যখন কাজ করতে যাবো তখন ওই জায়গার থেকে ডেফিনেটলি কোনো না কোনো বাধা পাবো, কারণ যেহেতু তারা কমিউনিকেটেড না, ওয়েল কমিউনিকেটেড না। সো স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশনের সময় ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এবং সবসময় খেয়াল রাখবো টিমটা যাতে ম্যানেজেবল থাকে। কখনো এমনটা যাতে না হয় যে এটা এত বড় টিম করছি যে আসলে এটা ম্যানেজই করা যাচ্ছে না, এরকম যাতে না হয়। কালচার বলতে আসলে কি বুঝে? কালচার বলতে আসলে আমরা বুঝি যে এটা এমন একটা জিনিস যেটা আসলে পিপলকে কোনো একটা কমন বিলিভস বা গ্রাউন্ডের বেসিসে ইউনাইট করে মানুষকে, যে কোনো একটা কমন বিলিভস এর বেসিসে। সো কালচার ইজ শেয়ার্ড ভ্যালুস, নর্মস, বিলিভস অফ এ গ্রুপ অফ পিপল। প্রজেক্ট ম্যানেজমেন্টের কালচারটা আসলে কি? প্রজেক্ট ম্যানেজমেন্টের কালচারটা হচ্ছে সেই জিনিসগুলো যে আমাদের প্রজেক্ট চলাকালীন সময় আমরা যেসব কমন পিএমআইজম বলে থাকি আমরা, বা প্রজেক্টের কিছু টার্ম থাকে যেমন বিজনেস কেস, প্রজেক্ট চার্টার, এই ধরনের কিছু টার্মের বেসিসে, কমন বিলিফস এর বেসিসে মানুষকে ইউনাইট করা। হোয়াট ইজ প্রজেক্ট? এটা আমরা সবাই জানি যে প্রজেক্টের আসলে একটা টাইম বাউন্ড জিনিস, যেটা স্টার্ট এবং ফিনিশ ডেট থাকবে, এবং সবচেয়ে বড় কথা এটা হচ্ছে একটা ইউনিক কোনো একটা কিছু ডেলিভারি দিবে। সো শুরুতেই এটা কোনো একটা কমন জেনারেটেড আইডিয়া থেকে আসবে, কারো মাথা থেকে বা কোনো ব্রেইন স্টর্মিং থেকে, এবং ডেফিনেটলি এটা আসলে অপারেশন, রেগুলার যে অপারেশন অ্যাক্টিভিটি সেটার মতো হবে না। এটা অবশ্যই কোনো একটা ইউনিক প্রোডাক্ট আমাদের ডেলিভারি করবে। সো এখানে আমাদের কিছু মেগা প্রজেক্টের এক্সাম্পল আমরা দিয়েছি, যেটা গভর্নমেন্টের বাংলাদেশে বর্তমান চলছে: মেট্রো রেল, চিটাগং 2000 রেল লাইন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি কোল পাওয়ার প্ল্যান্ট। সো আমরা যদি একটা জাস্ট ব্রেন স্টর্মিং করি যে আসলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রজেক্ট: রিপেয়ারিং এ বিল্ডিং আ হাইওয়ে ওভার এ ব্রিজ, রানিং এ মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, অ্যারেঞ্জিং এন্ড উইডিং প্রোগ্রাম। সো কোনটা আসলে এখানে? এনিওয়ান, যে কোনো ভলান্টিয়ার আনসার দিতে পারেন। চারটার মধ্যে যে কোনো একটা আছে যেটা আসলে প্রজেক্ট না, নর্মাল অপারেশন অ্যাক্টিভিটি। এনি ভলান্টিয়ার? না, আরেকবার যদি একটু মেনশন করেন, অ্যাকচুয়ালি কুড নট বি স্ট্রিক্টলি ফলোড, জাস্ট একটা যে ইয়ে বললেন আর কি, অ্যাক্টিভিটিস বললেন, তাহলে একটু যদি আরেকবার কি বলা যাবে তাহলে হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আমরা প্রজেক্টকে বলে থাকি যে প্রজেক্ট আসলে কি? প্রজেক্ট হচ্ছে একটা স্টার্ট ডেট, একটা ইন ডেট থাকবে, এবং এটা আসলে একটা ইউনিক ডেলিভারি করবে, এবং এটা একটা আইডিয়া থেকে উৎপত্তি হবে। এইটা নরমাল অপারেশন অ্যাক্টিভিটির মতো হবে না, যেটা বছরের পর বছর চলতে থাকে। সো এখানে আমরা চারটা এক্সাম্পল দিয়েছি, যে চারটা এক্সাম্পলের মধ্যে একটা অপারেশন অ্যাক্টিভিটি। এখানে আমার মনে হয় যে এখানে স্যার রানিং এ মেইনটেনেন্স Number 3 is not a project. Okay. It is not time bound. So repairing a building, সেটা কি হলো? Repairing bill it must be time bound থাকবে, আমার একটা বাজেট থাকবে, তাহলে কেন প্রজেক্ট হবে না এটা? Right. So রিপেয়ারিং টা ওটা টাইম, number 3 is the correct answer. টাইম আছে তো। অ্যাকচুয়ালি মেইনটেনেন্সটা আসলে আপনার রিকারেন্টলি রিপেয়ার হয়, প্রতি বছর তো রিপেয়ার। মানে তবে এটা মেইনটেনেন্স ওয়ার্কটা Maintenance টা আসলে হচ্ছে যে একদম রিকারিং Regular work. রেগুলার ওয়ার্ক, রাইট। হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি মনে হয়। তো আমরা আসলে প্রজেক্ট কি কারণে করি? বিভিন্ন কারণে এটার আসলে উৎপত্তি হয়ে থাকে। সবচেয়ে বড় যে জিনিসটা থাকে, মানে মেজর সবচেয়ে দায়ী যে জিনিসটা, সেটা হচ্ছে মার্কেট ডিমান্ড। যে কোনো প্রোডাক্ট, মানে আমরা প্রজেক্ট আসলে কেন করি? কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভারি করার জন্য। সেই প্রোডাক্ট বা সার্ভিসটা ওই কারণে ডেলিভারিটা আসে, যেটা মার্কেট ডিমান্ড থেকে, যেটা আসলে কনজিউমার লেভেল থেকে আমাদের ডিমান্ডটা আসে। আমি কি একটু সবাইকে মিউট করে দিচ্ছি? হ্যাঁ, একটু বোধহয় নয়েজ হচ্ছে। সো যেটা আমরা এরপরে আরো কিছু জিনিস থাকে, যেমন একটা হচ্ছে কাস্টমার রিকোয়েস্ট। কাস্টমার রিকোয়েস্ট কেমন?
যেমন দেখা গেল, যেমন আপনারা যদি দেখেন আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, সেখানে কোনো না কোনো সময় হয়তো বা কোনো একটা রিকোয়েস্ট আসে, সফটওয়্যারের রিকোয়েস্ট আসতে পারে, বা হয়তো বা কোনো একটা বাগিং ক্রিয়েট হচ্ছে সফটওয়্যারে, অথবা কোনো চেঞ্জ ম্যানেজ করতে হচ্ছে, যে কোনো একটা চেঞ্জ আসছে আপনার এখানে, সেই চেঞ্জটা আপনাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, সেই কারণে আপনাকে প্রজেক্ট জেনারেট করা লাগতে পারে। আর ইদানিং কালে আপনারা দেখবেন যে ইন্ডাস্ট্রি লেভেলে সবচেয়ে বেশি যে ধরনের প্রজেক্ট গুলো হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে আসলে কমপ্লায়েন্স বা লিগেল কারণে, যেটা হচ্ছে যে যেমন আমাদের হয়তো সরকার থেকে কোনো বিধিনিষেধ আসছে, অথবা বিএনবিসি রুলস চেঞ্জ হয়েছে, অথবা দেখা গেল সরকারের কোনো রুলস চেঞ্জ হয়েছে, তো সেই কারণে আমাদেরকে কিছু একটা প্রজেক্ট করতে, যেমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট ব্যান করবেন আপনি কোনো একটা ফ্যাক্টরিতে, সেটা অবশ্যই একটা লিগ্যাল রিকোয়ারমেন্ট। সো বিজনেস স্ট্র্যাটেজি যদি চেঞ্জ করতে হয়, আপনার কোনো একটা স্ট্র্যাটেজিক নিড আসছে যে আপনি মোর রেভিনিউ জেনারেটিং কোনো একটা প্রোডাক্টের দিকে যাবেন, সো আপনাকে সেই প্রোডাক্টটা ডেলিভারি করার জন্য আপনাকে কোনো একটা প্রজেক্ট হাতে নিতে হচ্ছে। কিছু সোশ্যাল অব্লিগেশন থাকে, সেসব কারণেও আপনাকে হতে পারে যে প্রজেক্ট নিতে হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এই জিনিসটা হচ্ছে আপনারা যদি দেখেন, এখন তো আসলে টেকনোলজির যুগ, যে দিনে দিনে আপডেট হচ্ছে, সো এই সব কয়টা কারণে আমরা মূলত প্রজেক্ট করে থাকি। সাকসেস রেট সম্পর্কে কিছু কথা বলে থাকে পিএমআই। স্মল প্রজেক্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে 76% ক্ষেত্রেই তারা সাকসেসের মুখ দেখে, 4% ক্ষেত্রে মানে প্রজেক্টে সাকসেসের মুখ দেখে না, 20% ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়, অর্থাৎ এইটা হয়তো বা তারা রেস্কিউ করে যায়, বা অনেক সময় রেস্কিউ করতে পারে না। আমরা এখানে সাকসেসফুল প্রজেক্ট বলতে আসলে বোঝাই মূলত যে সেই প্রজেক্টগুলো যেগুলো আসলে ডিস্কোপিং করা হচ্ছে না, মানে স্কোপ যা আছে তাই থাকছে, বাজেটে কোনো চ্যালেঞ্জ হচ্ছে না, এবং সবচেয়ে বড় কথা টাইম ফ্রেম, যেটা হচ্ছে টাইম বাউন্ড অ্যাক্টিভিটি, যে নির্দিষ্ট সময় আছে তার মধ্যে ডেলিভারি হচ্ছে, এটা হচ্ছে স্মল স্কেলের প্রজেক্ট। ঠিক তার বিপরীত চিত্র দেখবেন আপনি লার্জ প্রজেক্টের ক্ষেত্রে, যেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র 10% প্রজেক্ট সাকসেসের মুখ দেখতেছে। তার মানে লার্জ স্কেলের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ প্রজেক্ট ফেল করার নজির আসতেছে, যেটা হচ্ছে 38%, এবং 52% ক্ষেত্রে সেগুলো চ্যালেঞ্জের মুখ দেখতেছে প্রজেক্টগুলো। সেটা হচ্ছে পিএমআই এর একটা আসলে স্টাডি, যেখানে তারা আসলে বলেছে যে কিভাবে কেনই বা প্রজেক্টগুলো ফেল করছে, সবকিছু নিয়ে ওরা আসলে স্টাডি করে। সো ওখান থেকে একটা স্টাডি। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে আমরা সোজা কথা 4টা জিনিসের সমন্বয়কে বুঝে থাকি। একটা হচ্ছে নলেজ, যেটা হচ্ছে কোন ধরনের নলেজ গুলো প্রজেক্ট ম্যানেজ করার জন্য কিছু আমাদের আমরা নলেজ এরিয়া বলে থাকি। পিএমআই তে কিছু নলেজ এরিয়া আছে আমাদের 11টা। ওগুলোকে স্কিলস, আপনার যে হ্যান্ড অন স্কিলস থাকতে পারে, কিংবা হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল থাকতে পারে, যে কোনো ধরনের স্কিল যেগুলো প্রজেক্ট, বা ফিনান্সিয়াল স্কিলস থাকতে পারে, এবং সবচেয়ে বড় কথা টুলস এন্ড টেকনিক, যে আপনি প্রজেক্টটা ম্যানেজ করার জন্য যেসব টুলস এন্ড টেকনিক অবলম্বন করবেন প্রজেক্ট রিকোয়ারমেন্ট মিট করার জন্য। So project managers strive to meet the triple constraint. কি কি ট্রিপল কনস্ট্রেন্ট থাকতে পারে? স্কোপ, টাইম এন্ড কস্ট গোলস। অর্থাৎ আমরা বলে থাকি যে কনস্ট্রেন্ট তিনটা, একটা স্কোপ, একটা টাইম এবং কস্ট। সো এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য, and also facilitate the entire process to meet the needs and expectations of project stakeholders. আসলে আমাদের স্টেক হোল্ডাররা যেসব নিড গুলো দিয়েছিল, বা রিকোয়ারমেন্ট গুলো যেগুলো আপনি ডেলিভারেবলস কনভার্ট করেছেন, সেই জিনিসগুলো মেনটেন করতে আপনার যে ট্রিপল কনস্ট্রেন্ট সেগুলো অ্যাচিভ হয়েছে কিনা। প্রজেক্ট ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট কেন আসলে, যে সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইমপ্রুভ করে, ডেলিভারি মিটিং ডেডলাইন্স, বাজেট এন্ড কোয়ালিটি, রিস্ক রিডিউস করে থাকে, হেল্পস অর্গানাইজেশন টু সেভ মানি এন্ড ইনক্রিজ সাকসেস অফ বিজনেস আউটকামস। একটা জিনিস আমরা দেখে থাকি, ওয়াই এফিশিয়েন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 32% ক্ষেত্রে আসলে প্রজেক্ট ফেল করে ডিউ টু পুয়ার ম্যানেজমেন্ট। 68% ক্ষেত্রে বলা হয়ে থাকে প্রজেক্ট ফেল টু মিট ডেডলাইনস, বাজেটস এন্ড কোয়ালিটি টার্গেটস। 97% ক্ষেত্রে বিজনেস বিলিভ দ্যাট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ এসেনশিয়াল ফর সাকসেস। 80% ক্ষেত্রে আমরা দেখে থাকি যে হাই পারফর্মিং প্রজেক্ট আর led by a project manager with qualifications, and 45% ক্ষেত্রে আমরা দেখে থাকি on average a large IT project runs 45% over budget. এগুলো আসলে এটা হচ্ছে পিএমআই এর একটা স্টাডি, যে আসলে পিএমআই আসলে কিভাবে লিড করছে, সেই জিনিসগুলো তারা দেখানোর ট্রাই করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টাডি থেকে আসলে দেখে যে আসলে কেনই বা তারা লিডিং রোলে আছে প্রজেক্ট ম্যানেজ করার ক্ষেত্রে, বা কিভাবে আসলে তারা ডিল করে, সবকিছুই দেখা হয়। আমি যদি বলে থাকি প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা আসলে একটা প্রসেস। কি
ধরনের প্রসেস আসলে। গুড প্রজেক্ট ম্যানেজমেন্ট ডাজ নট হ্যাভ টু বি কস্টলি, কমপ্লিকেটেড অর কাম্বারসাম। ইন শর্ট, ডোন্ট প্যানিক। অর্থাৎ আমরা অনেক সময় বুঝে থাকি যে কোনো একটা জিনিস আসলে পেঁচায় ফেললে বা পেঁচানো করলে হয়তো বা জিনিসটা ভালো হয়ে গেল, এই কিন্তু প্রজেক্ট ম্যানেজাররা কিন্তু এটা আসলে বলে না, বা পিএমআই কখনো এটা বলে না। রাদার পিএমআই বলে যত কঠিন জিনিস করছে ততই খারাপ জিনিস হয়েছে। কারণ কঠিন জিনিসগুলো মানে প্রজেক্ট যখন আপনি ম্যানেজ করবেন, ডেফিনেটলি একটা প্রজেক্ট টিমে এমন হতে পারে কেউই পিএমপি সার্টিফাইড না, বা কেউই আসলে আবার এমনও দেখতে পারেন যে প্রজেক্ট লিডার তাকে হয়তো বা নতুন কোনো একটা প্রজেক্টে অ্যাসাইন করছে, হয়তো বা প্রমোশন পেয়ে তিনি কোনো প্রজেক্টের লিডার হয়েছেন। সো সেরকমটা যদিও হয়ে থাকে, সেটাও তো আসলে আপনার হচ্ছে আমি যদি বলি যে তাকে বোঝানোর জন্য আপনাকে অবশ্যই প্রজেক্টটা এমন ভাবে ম্যানেজ করতে হবে যাতে এটা কাম্বারসাম বা কঠিন টাইপের না হয়। তো আপনারা যারা প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছেন এখানে, তারা অবশ্যই অনেক অনেক এক্সপার্টাইজ আছে আপনাদের যে আসলে প্রজেক্ট ম্যানেজ করার জন্য কি কি জানতে হবে। সো আমরা বলে থাকি যে এটা একটা সিম্পল একটা উদাহরণ দিয়েছে আসলে। You have moved to a new home, hosted a family reunion, or remodeled a bathroom. You already know about achieving objectives, sticking to a schedule, working within a budget, and delivering quality. অর্থাৎ এখানে একটা নতুন শব্দ তারা অ্যাড করেছে, যেটা হচ্ছে আসলে বলতে আমরা কোয়ালিটি। আসলে কোয়ালিটিটা কি? কোয়ালিটিটা কিন্তু একটা মেজারেবল টার্ম। আমরা সবসময় হয়তো ধরে নেই যে এটা আসলে একটা ফিলিংস। নো, কোয়ালিটি ডেফিনেটলি ফিলিংস থেকেই আপনার টার্মটা লিড করবে। কিন্তু সত্য কথা, প্রজেক্ট ম্যানেজমেন্ট কখনোই আনমেজার্ড কোনো কিছু নিয়ে লিড দেয় না। অবশ্যই সেটাকে মেজারেবল করতে হয়। মেজারেবল বলতে কি ধরনের? যেমন সাকসেস রেট হিসাবে তারা বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোয়ালিটির জন্য সাকসেস রেটটা আসলে কিভাবে আমরা ডিল করতে পারি? ডেফিনেটলি আমাদের এখানে বলে যে ভ্যালিডেশন। অর্থাৎ আমরা যখন প্রজেক্টে হ্যান্ড ওভার করবো তার আগে একটা ভ্যালিডেশন করতে হয়। সো ওই ভ্যালিডেশনটাকেই আমরা বলি যে আসলে কোয়ালিটিটা। আরো কিছু জিনিস আছে, যেমন আরসিএ কিভাবে করতে হয়, বা কি কারণে আসলে ফেল করতে পারে প্রজেক্টটা, এই জিনিসগুলো অ্যানালাইসিস। তো সবকিছু মিলিয়ে আসলে কোয়ালিটি ম্যানেজমেন্টটা লিড দেয়। সো স্কেলেবল, পিএমটা হচ্ছে স্কেল, যে আপনি আসলে ডেফিনেটলি এইটা যত বড় প্রজেক্টই হোক না কেন, প্রজেক্ট ম্যানেজার প্রসেসটা এমন হতে হবে যে আসলে এটা অ্যাডাপ্টেশন নিতে হয়। প্রয়োজনে আপনি এটাকে টেইলরিং করে নেবেন। অর্থাৎ আমাদের এখানে যে 49 প্রসেস আছে, আপনার যদি মনে হয় যে 49টা প্রসেস আসলেই তো 49টা লাগবে না, এতগুলো প্রসেস দিয়ে কি হবে? আপনার যদি মনে হয় যে আপনি 10টা নেবেন, পিক করবেন, সো 10টা নিয়েই আপনার প্রজেক্টের জন্য আপনি কাজ করবেন সবসময়। সো আমরা বলে থাকি যে প্রজেক্টের যে ট্রায়াঙ্গেলটা থাকে, টাইম, কস্ট এন্ড স্কোপ, টাইম, কস্ট, কোয়ালিটি এবং মধ্যবর্তী স্কোপ, যেটা স্কোপকে কেন্দ্র করেই তো সবকিছু ঘুরে। সো এই জিনিসগুলো যাতে ম্যানেজ করার জন্য আপনাকে যতটুকু প্রয়োজন ততটুকু স্কেলেবল করে নিতে হবে। আচ্ছা, সো একটা টার্ম যেটা আমরা বলে থাকি প্রোগ্রাম। আসলে প্রোগ্রামটা কি? আসলে প্রোগ্রাম হচ্ছে একদম সোজা কথা ইন্টারলিঙ্কড প্রজেক্ট, যেগুলো হচ্ছে অনেকগুলো প্রজেক্ট মিলে একটা প্রোগ্রাম গড়ে উঠতে পারে। আবার এমনও হতে পারে যে অনেকগুলো প্রজেক্ট সাথে অনেকগুলো অ্যাক্টিভিটি, মানে এমনটা না যে সবই প্রজেক্ট হতে হবে, বাট রিলেটেড অ্যাক্টিভিটি থাকে না কিছু, যেমন ট্রান্সপোর্টেশন অ্যাক্টিভিটি হতে পারে। সো এই ধরনের কোনো কিছু জিনিস যদি হয়ে থাকে, সো ওই জিনিসগুলো সবগুলোকে সমন্বয় করে আমরা একটা প্রোগ্রাম গড়ে থাকি। Right. So projects within a program should be related for common objectives or outcomes. So আমরা বলে থাকি যে project may be or may not be a part of program, but it is obvious that a program will consist of related project. অর্থাৎ ইন্টারলিঙ্কড প্রজেক্ট গুলো, যেগুলোর কমন যেই এইম থাকে বা সাকসেস থাকে, সেগুলা যদি একসাথে হয় এবং সেটার যদি কমন সাকসেসটা থাকে বা আলটিমেট গোলটা থাকে যে ওই প্রোগ্রামটাকে সাকসেস করা, দেন আমরা ওইগুলোকে রিলেটেড প্রজেক্ট আমরা বলবো। ইভেন যদি সেটার জন্য সাথে যদি কোনো অ্যাক্টিভিটিও থাকে, সেটাকে আমরা ওই প্রোগ্রামের একটা পার্ট হিসেবে ধরে নিব। পোর্টফোলিওটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক নিড। যেমন 20 বছর, 22 বছর বা 19 বছরে আপনি কোনো একটা প্রজেক্ট নিলেন, বা কোনো একটা ভিশন নিলেন, যে ভিশনটা আপনি করবেন। সো আপনি কি করলেন, ওটার জন্য একটা পোর্টফোলিও গ্রো করালেন। সো ওই পোর্টফোলিওতে কি থাকবে? রিলেটেড প্রোগ্রাম থাকতে পারে, বা থাকতে পারে রিলেটেড প্রজেক্ট, অর কোনো অপারেশনাল জব বা অ্যাক্টিভিটি, যেটা আসলে স্ট্র্যাটেজিক নিডের জন্য আপনার লাগবে। সো আমরা একটা ব্রেইনস্টর্মিং করি, দেখি কি হয়। WASA is a plan to supply fresh drinkable water by 7 years long activity. They are doing series of jobs. Some are part of series of projects activities. To manage it in a good manner, some projects are clubbed into organized activity.
can we tell what are the underlying activity? অর্থাৎ underlying activity গুলো আছে এর মধ্যে কোনটা প্রজেক্ট, কোনটা প্রোগ্রাম বা কোনটা পোর্টফোলিও? Anyone, any volunteer? Hello. জি, any volunteer কেউ বলতে পারবেন? কোনো ভুল নাই, সবাই ঠিক, সমস্যা নেই। না, এটা ধরেন ফ্রেশ ওয়াটার সাপ্লাই দিতে গেলে সে যে প্রজেক্টটা তৈরি করবে এখানে যতগুলো ইন্ডিভিজুয়াল প্রজেক্ট থাকবে, যেমন সে একটা ওভারহেড ট্যাঙ্ক হতে পারে অথবা মানে সারফেস ওয়াটার থেকেও সে ক্যারি করে নিয়ে এসে ট্রিট করতে পারে, তাহলে এই যে পার্টগুলো থাকবে এগুলো ইন্ডিভিজুয়ালি, এগুলো প্রজেক্ট, আর এই সবগুলা মিলেই যেটা হবে সেটা হলো প্রোগ্রাম। পোর্টফোলিওটা হলো যে এটা 7 ইয়ার্সে রান করতে গেলে অপারেশন, মেইনটেনেন্স এবং আদার অ্যাক্টিভিটি সব মিলায়। রাইট। সো 7 ইয়ার্স লং যে অ্যাক্টিভিটি গুলো, মানে 7 ইয়ার্স বললাম যে অংশটা দাগ দেওয়া আছে, সেটা হচ্ছে তার পোর্টফোলিও, যে আসলে স্ট্র্যাটেজিক ডিমান্ডটা কি তার। আর অর্গানাইজড অ্যাক্টিভিটি যেগুলো ক্লাবড আছে সেগুলো হচ্ছে প্রোগ্রাম, এবং এর এই যে সাম প্রজেক্ট যেগুলো অলরেডি প্রজেক্টের কথা ভিতরে অবশ্য আন্ডারলাইন করে নাই, বাট বলেই দিছে সাম প্রজেক্টস। সো ক্লাবড ইনটু অর্গানাইজড অ্যাক্টিভিটি। সো এই অর্গানাইজড অ্যাক্টিভিটি ফুল অংশটুকু হচ্ছে প্রোগ্রাম। সো রাইটলি সেড। সো প্রজেক্টের কিছু ফেজিং আমরা করে নেই, যে আসলে কি কারণে ফেজিংটা করতে হয়। ডেফিনেটলি ম্যানেজিং এর সুবিধার জন্য, যে আমি পুরো প্রজেক্টটাকে একসাথে ডেলিভারি করব না এবং শুরুতে আমি কিছু হয়তো বা ফিজিবিলিটি অ্যানালাইসিস করে নিব। সো এই ধরনের আমরা করে নিই। সো ইট হেল্পস টু ম্যানেজ দ্য প্রজেক্ট উইথ কারেক্টিভ এন্ড প্রিভেন্টিভ মেজার্স টেকেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা যে ধরনের ফেজিং আমরা নরমালি করে থাকি, যে ফেজ 1 এর ক্ষেত্রে আমরা আসলে যেটা করে থাকি যে একটা প্রিপারেটরি অ্যাক্টিভিটি আমরা নিয়ে থাকি। এটা আসলে এমন না যে ফেজ 3 পর্যন্ত থাকতে হবে, ফেজ 4, ফেজ 1, যতগুলো ফেজিং আপনি করতে পারেন ম্যানেজিং এর সুবিধার জন্য। সো প্রিপারেটরি অ্যাক্টিভিটিস টু ইমপ্রুভ এক্সিস্টিং ইন্টিগ্রেটেড কেয়ার ইনিশিয়েটিভস। সেকেন্ড ফেজ আমরা আসলে কি করে থাকি নরমালি, ইমপ্লিমেন্টেশন রিসার্চ টু ইমপ্রুভ এক্সিস্টিং ইন্টিগ্রেটেড কেয়ার ইনিশিয়েটিভস অ্যাজ সিলেক্টেড সাইটস, design, implementation and evaluation of improvements of integrated care initiatives। or এমনটাও হতে পারে যে আপনার আমরা যদি বলে থাকি যে আপনার যে ইন্টিগ্রেটেড কেয়ার ইনিশিয়েটিভ গুলো থাকে সেগুলোকে আমরা কি করব, যে আপনি অ্যাচিভ করছেন কিনা বা অ্যানালাইসিংটা কেমন করছেন। সো এই ফুল প্রজেক্টটা যে এক্সিকিউশন অংশটা তাকে তারা ফেজ 2 হিসেবে নিয়েছে। সো এবং দিন শেষে যখন হ্যান্ডওভার করছে যে রোডম্যাপ ডেভেলপমেন্ট, তখন আমরা দেখে নিচ্ছি যে ফেজ 3 তে তারা ট্রান্সলেশন টু প্রোডাক্ট এন্ড ইমপ্যাক্ট। সো ডিপেন্ড করবে, অনেক সময় আমরা যেটা করে থাকি যে সেকেন্ড ফেজ অথবা আমরা 2 ভাগ করে থাকি বা 3 ভাগ করে থাকি। সো প্রজেক্ট লাইফ সাইকেল আমাদের কি কি থাকে? সো প্রজেক্ট লাইফ সাইকেলে আমাদের নরমালি থেকে থাকে যে আসলে ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন এবং ক্লোজার। সো আমরা বলে থাকি প্ল্যানিং এবং এক্সিকিউশন এই পুরো অংশটুকু আসলে মনিটরিং এবং কন্ট্রোলিং এর অংশ। So just a second, man. Just a second. So initiation phase আমরা যেটা বলে থাকি যে আসলে process perform to define a new project or a phase, and then আমরা যখন প্ল্যানিং এবং এক্সিকিউশনের দিকে যাই তখন আমরা দেখি যে এটা প্ল্যানিং ফেজে আমরা আসলে কি করি, যে establish the scope of the project and define the course of action required to meet objectives of the project and এখানে একটা ইভালুয়েশন ফেজ থাকলে ভালো হতো না? ইভালুয়েশন ফেজটা আমরা মনিটরিং এবং কন্ট্রোলিং এর মধ্যে করি, এবং ভ্যালিডেশন একটা কথা বলেছি না আপনি as rightly said, আপনি আসলে নিডটা ভালোই জানতে পারছেন। সো ওই নিডটা আমাদের একদম ইভালুয়েশনে আলাদা বেশ কিছু স্টেপ আছে আমাদের। আমরা ফুল প্রজেক্টের যখন পড়বো বা পিএমপি যে ফুল স্ট্যান্ডার্ড, পিএমপিটা কি আসলে আমি আপনাকে বলি, আমরা কিছুক্ষণ পরের স্লাইডে আমি বলবো যে এটা আসলে একটা স্ট্যান্ডার্ড, যে আসলে স্ট্যান্ডার্ড প্রসিডিউরের মধ্যে ওই ইভালুয়েশনটাও আছে, তাদের অনেকগুলো স্টেপ আছে ইভালুয়েশনে, কিভাবে করতে হবে, গাইডলাইন সবকিছু দিয়েছে, ওই মনিটরিং কন্ট্রোলিং এর মধ্যেই থাকে। সো ট্র্যাক রিভিউ এন্ড রেগুলেট দ্য প্রোগ্রেস এন্ড পারফরম্যান্স অফ দ্য, যে এখানে দেখছেন ট্র্যাক রিভিউ এন্ড রেগুলেট দ্য প্রোগ্রেস এন্ড পারফরম্যান্স অফ দ্য প্রজেক্ট, আইডেন্টিফাই কারেক্টিভ অ্যাকশনস ইফ রিকোয়ার্ড। যদি আপনার মনে হয় যে ইভালুয়েশন করার পর কোনো কারেক্টিভ অ্যাকশন নিতে হচ্ছে না, আপনি নিতে পারবেন। সো এক্সিকিউশন এর মধ্যে কি কি থাকে আমাদের, কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যাজ ডিফাইন্ড ইন দ্য প্রজেক্ট প্ল্যান, যে আসলে
একদম প্ল্যান ওয়াইজ সবসময় যে যেতে হবে তা না, ডেফিনেটলি যাওয়াটাও সম্ভব না। এটা এরকম না যে বইয়ের পাতা অনুযায়ী যাবে প্রজেক্ট কখনো বইয়ের পাতা অনুযায়ী যাবে না, ডেফিনেটলি না, বাট আপনার সাকসেস রেটটা দিয়ে খেয়াল রাখতে হবে। সো ফাইনালাইজ অল অ্যাক্টিভিটিজ অ্যাক্রস অল প্রসেস গ্রুপস টু ফর্মালি ক্লোজ দ্য প্রজেক্ট অর দ্য ফেজ। যেটা আমরা বলে থাকি যে একটা গেট রিভিউ করে আপনি প্রজেক্টটাকে হ্যান্ড ওভার করবেন এবং অবশ্যই ডকুমেন্ট রিভিউ করবেন, যে এবং ভালো জিনিসগুলো ডকুমেন্ট করবেন, আপনার লার্নিং গুলো ডকুমেন্ট করবেন। তো এই যে যেই কথাটা আমরা বলেছিলাম যে বিগিনিং এবং এন্ড এর মধ্যে আমাদের কস্টের সাথে কিছু রিলেশন থাকে। হ্যাঁ, কস্ট অফ চেঞ্জ যদি এমনটা হয় যে আপনার ডিজাইন চেঞ্জটা আপনি করছেন কোন সময় এসে একদম লাস্টের দিকে এসে, তখন কিন্তু আপনার খরচ বেড়ে যাবে। আবার রিস্ক অবশ্যই মিটিগেট আমরা শুরু থেকে করে আসতেছি। এবং এন্ডে কেন জিরো হয়? ডেফিনেটলি কারণ আছে আপনি প্রজেক্টটা হ্যান্ড ওভার করে দিচ্ছেন, তার মানে হ্যান্ড ওভার করে দিচ্ছেন মানে তো ডেফিনেটলি আপনি রিস্কগুলো এনকাউন্টার করেই হ্যান্ড ওভার করেছেন, এবং এই পুরো অংশটুকুতে আসলে আপনার রিস্ক গুলো থাকে। সো শুরুর দিকে এই জন্য খরচ বেশি থাকে রিস্ক মিটিগেট করার জন্য, আর চেঞ্জের জন্য শুরুর দিকে খরচ কম থাকে। যদি এই জায়গায় এসে চেঞ্জ ম্যানেজ করতে হয় তখনই আমরা প্রবলেমটাতে পড়ি যে এই জায়গায় এসে খরচটা বেড়ে যায় আমাদের। স্টেক হোল্ডার ম্যানেজিং, স্টেক হোল্ডার বলতে আসলে আমরা কি বুঝি? স্টেক হোল্ডার বলতে আমরা আসলে বুঝে থাকি যারা পজিটিভলি অর অ্যাডভার্সলি ওই প্রজেক্ট থেকে ইম্প্যাক্টেড, সুফলও পেতে পারে কুফলও পেতে পারে, যে সেটা স্টেক হোল্ডার। এখন তার মানে তো স্টেক হোল্ডার আসলে 2500, 3000, 4000 হতে পারে, অবশ্যই হবে। কিন্তু আপনি যখন আইডেন্টিফিকেশন করবেন, ম্যাট্রিক্স বানাবেন, লিস্ট বানাবেন স্টেক হোল্ডারের, ডেফিনেটলি আপনি 2500 জনকে আইডেন্টিফাই করবেন না। আপনি যে কাজটা করবেন ওই 2500 জনের একজন বা দুইজন প্রতিনিধি রাখবেন। অর্গানাইজেশনও তো স্টেক হোল্ডার। হ্যাঁ, ডেফিনেটলি আপনার ইউজার স্টেক হোল্ডার অর্গানাইজেশন। সো এখানে একটা কি আসলে আমি আপনাদেরকে বলি, মানে আমাদের স্টেক হোল্ডার চ্যাপ্টারটা আছে আমরা দেখবো। অনেকে করে কি, ধরেন অনেক লিবারেল হয়ে স্টেক হোল্ডার অনেক বেশি আইডেন্টিফাই করে ফেলে, ফলে প্রজেক্টটা ম্যানেজেবল থাকে না। ওই যে অনেকজন এসে অনেক মতামত দেয়, সবাই খালি নো ম্যানস ল্যান্ডে ঘুরে, কোনো ম্যানস ল্যান্ডে কেউ যেতে চায় না। এটা একটা সমস্যা। অনেক স্টেক হোল্ডার থাকবে, দেখবেন যে আবার স্লিপিং স্টেক হোল্ডার, শুধু আইডেন্টিফাই আছে, কোনো ইনপুট দিচ্ছে না। আবার অনেক সময় আমরা স্টেক হোল্ডার ঠিক মতো আইডেন্টিফাই করি না, হয়তো একজন দুইজন মেজর স্টেক হোল্ডার বাদ পড়ে গেছে, সিগনেটরি নিতে গেছি, ফাইন্যান্সের কেউ বাদ পড়ছে, তখন হয়তো শেয়ার সাইন দিচ্ছে না, কারণ সে প্রজেক্ট সম্পর্কে জানেই না হচ্ছে একটা প্রজেক্ট। সো একটা বলা হয়ে থাকে যে একটা প্রজেক্ট ম্যানেজার আসলে 90% সময় ব্যয় হয় কমিউনিকেশনে। সো এটা কেমন একটা, জাস্ট আমরা আসলে একটা কার্টুনের মাধ্যমে বুঝাইছি জিনিসটা যে আসলে কত গুরুত্বপূর্ণ। কোনো একটা প্রজেক্ট একবার আইডেন্টিফাই হয়েছিল যেখানে কাস্টমার বলেছিল যে আসলে সে গাছের নিচে দোল খাবে। সো কাস্টমার এইভাবে এক্সপ্লেইন করেছে। ইঞ্জিনিয়ার ডিজাইন করতে গিয়ে খুব সুন্দর করে কাটাছেড়া করে গাছটার মাঝখান দিয়ে একটা ডিজাইন করছে, দুইটা গাছটা ঝুলে রাখছে, খুব মনে হচ্ছে যেন গাছের মাঝখান দিয়ে দোল খাবে। যখন সেলস এক্সিকিউটিভ রিসিভ করছে, সে তো একদম সিংহাসন লাগাই দিছে গাছের সাথে, যে এটা ভাই আপনি আরাম আর আরাম এরকম। প্রজেক্ট ডকুমেন্টেশন, আমরা খুবই কমনলি যে জিনিসটা প্রজেক্ট ডকুমেন্টেশন পার্টগুলোতে আমরা খুবই উইক থাকি, 2-4টা জিনিস আইডেন্টিফাই করি আর কিছুই লেখি না। পরবর্তীতে দেখা যায় কি লেসন লার্ন যখন আমরা সাবঅর্ডিনেটদেরকে শেয়ার করতে যাই, কিংবা আমাদের স্টেক হোল্ডার যারা মেজর স্টেক হোল্ডার তাদেরকে শেয়ার করতে যাই, তখন অনেক কিছু খুঁজে ব্রেইন থেকে নিতে হয়। সো তখন আবার ব্রেইন বিট্রে করে বসে, কারণ স্বভাবতই মানে বাচ্চাদের ব্রেইনটাই অনেক শার্প থাকে, আমাদের তো স্বভাবতই একটু ডিক্লাইনিং হবে। সো তখন ব্রেইন ডিক্লে করে বসে। এখন যে ঘটনাটা ঘটছে, কাস্টমার যখন বিল করতে গেছে কাস্টমারকে, তখন একেবারে নাগরদোলার প্রাইজে বিল হয়ে গেছে। কাস্টমার আসলে চাইছিল এই জিনিসটা, টায়ার একটা ঝুলাই দিতে। তো এই দুইটা হচ্ছে এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে পার্থক্য। এই কারণে হয় কি যে আমরা স্কোপ থেকে যখন ডেলিভারেবলসে কনভার্ট করব, তখন অবশ্যই অনেক বেশি পরিমাণ ফেজ গেট করব, এজাইলিটি কনসেপ্টটা যাতে থাকে কাস্টমারের সাথে আমাদের। আমরা বলে থাকি যে আসলে মেজারেবল অবজেক্টিভস যখন আমরা করব, তখন স্মার্ট ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, যেটা স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, টাইম বাউন্ড এবং রিয়েলিস্টিক। সো প্রজেক্ট চার্টার খুবই কমন একটা জিনিস এবং সবচেয়ে বেস প্রজেক্টের বলা হয়ে থাকে যে প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টার জিনিসটা কি আসলে? এটা হচ্ছে একটা এগ্রিমেন্ট, যেটা হচ্ছে আপনার মেজর স্টেক হোল্ডার এবং আপনার মধ্যে একটা এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টটা অবশ্যই একটা সাইন্ড কপি, যেটা অথরাইজ করে প্রজেক্টকে এবং প্রজেক্ট ম্যানেজারকে এবং সাথে সাথে প্রজেক্ট টিমটাকে, তিনটা জিনিসকে। সো তার মানে বোঝা গেল যে এইটা হচ্ছে বেসিক একটা জিনিস। তো দিস ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন আপনার পিএমআই এবং অন্যদের মধ্যে। পিএমআই আপনি যে কোনো প্রসেস
টেইলরিং করেন আর না করেন, প্রজেক্ট চার্টার মাস্ট থাকতে হবে। প্রজেক্ট চার্টার ছাড়া কোনো প্রজেক্ট হবে না। তো আপনি যখন একবার এই জিনিসগুলো লিখতে যাবেন, তখন আপনার যেমন কি কারণে আপনি আসলে করতে যাচ্ছেন, স্কোপটা কি, রিস্ক এন্ড ইস্যুস গুলো কি, ডেলিভারেবলস গুলো কি, অ্যাজাম্পশনস ডিপেন্ডেন্সি গুলো কি, ফিনান্সিয়াল বা কত টাকার ভ্যালু, এই জিনিসগুলো যখন আপনি একবার লিখতে যাবেন তখন কিন্তু আপনি খুব সুন্দর মতো এটার ফিজিবিলিটিটা আগে অ্যানালাইসিস করে নেবেন। তো বিজনেস কেসটা কি আসলে? বিজনেস কেসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার ফাইন্যান্স টিম বা যারা আসলে প্রজেক্ট ফাইন্যান্সিং করবে তাদের সাথে, সোজা কথা আপনার ফাইন্যান্স হেডের সাথে প্রজেক্ট ম্যানেজারের একটা ডিল, যে আমার এত টাকা বাজেট, এটা এই ফেজিং এ আমরা ক্যাশ আউট করব বা ক্যাশ ইন হবে। অর্থাৎ প্রজেক্টের বরাদ্দ তো সবসময় থাকে না, কোনো একটা সময় নির্দিষ্ট সময় দেয়, আবার কোনো সময় ছেড়ে দেয়, আবার কোনো সময় দেখবেন পেমেন্টের টার্ম থাকে। সো ওই ফেজিংটা যাতে ক্লিয়ার হয়ে থাকে। স্কেডিউলিং, প্রজেক্ট স্কেডিউলিং যখন আমরা করব, ডেফিনেটলি আমরা মাইলস্টোন, অ্যাকশনস এবং স্টার্ট এবং ইন ডেট সবকিছু ডিফাইন করে নিব, এবং এদের মধ্যে যে ইন্টার রিলেশনশিপ যেটা অ্যাক্টিভিটি গুলো, সেগুলো ঠিকমতো আইডেন্টিফাই করে নিব। আমরা বলে থাকি অনেক সময় যে টেক্সট টেবিল থাকতে পারে, গ্যান চার্ট থাকতে পারে, ক্রিটিক্যাল পাথ আইডেন্টিফিকেশন থাকতে পারে, আবার পার্ট চার্ট, যে কোনো ভাবে আমরা স্কেডিউলিংটা করে নিতে পারি। রিস্ক, প্রজেক্টে অনেক রিস্ক থাকবে যে প্রজেক্টটা ফেল হওয়ার জন্য। যেমন ইদানিং গত বছর থেকে অবশ্যই আমরা এই আইডেন্টিফাইটা করে নেব যে কোনো প্যান্ডেমিক ইস্যু আমাদের প্রজেক্টের রিস্ক থাকতে পারে, যেটা গত বছর পর্যন্ত অনেক সময় আমরা আইডেন্টিফাই করি নাই, কারণ লাস্ট 100 বছর আগে প্যান্ডেমিক হয়েছে। সো ইটস কোয়াইট তো আমরা যখন রিস্কটা ম্যানেজ করব, আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের পুরো জিনিসটাকে আমরা ঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য, যাতে প্রজেক্ট ফেল না হওয়ার জন্য যেই ধরনের আইডেন্টিফিকেশন আমাদের দরকার হয় সব কয়টাই যাতে এর মধ্যে থেকে থাকে। So risks and potential obstacles to the project that could significantly impact on its completion and are reasonably likely to occur. হতেও পারে, নাও হতে পারে। আবার এমনটা হতে পারে যে আপনাকে কিছু ইনকর্পোরেশন করতে হচ্ছে স্টেপস ইন প্ল্যান টু মিটিগেট রিস্ক এন্ড অ্যাভয়েড অবস্টাকলস। আমরা কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ অ্যানালাইসিস নামে দুটো টার্মের সাথে পরিচিত হব যখন আমরা কোর্স করব, তখন যে আসলে কিভাবে রিস্কগুলো মিটিগেট করা যায় বা আইডেন্টিফাই করা যায়। তো এগুলোকে মনিটর করার জন্য আপনাকে কিছু ওয়াচ কিপিং করতে হবে। 5W1H কার্ড হতে পারে, আবার এমন হতে পারে যে কিছু কিছু রিস্ক থাকে ছোট, সেগুলোকে আপনি ওয়াচ কিপিং করে নিলেন। সো এভাবে আমরা করে নিতে পারবো। সো মনিটরিং, কন্ট্রোলিং, স্ট্যাটাসটা মনিটরিং করবেন, রিভিউ করবেন সবসময়, চেঞ্জ ম্যানেজ করবেন, রিজলভ কনফ্লিক্ট যেগুলো থাকবে সেগুলোকে রিজলভ করার ট্রাই করবো আমরা। কনফ্লিক্ট নিয়ে অনেক বড় চ্যাপ্টার আছে, যে উইথড্রয়াল কেন করবো না, কনফ্রন্টিং কেন করবো, সবকিছু নিয়ে। এনিওয়ে, সো এগুলো আমরা ডিটেলসে গেলে পড়বো। সো ভেরিয়েন্স অ্যানালাইসিস করবো, যে ওই যে ভাইয়া বললো না যে আসলে ইভালুয়েশনটা কোথায় করবো, এই জায়গাটাতে ভেরিয়েন্স অ্যানালাইসিস করবো। প্ল্যান এন্ড টেক কারেক্টিভ অ্যাকশন যখন লাগবে তখন করব। স্টেটাস রিপোর্টগুলো আমরা স্টেক হোল্ডারদেরকে নক দিব যে কিভাবে হচ্ছে। সো স্টেক হোল্ডারকে যত বেশি আপনি স্ট্যাটাস রিপোর্ট দিবেন তত আপনার প্রজেক্টের জন্য একটা সুবিধা হবে। চেঞ্জ ম্যানেজমেন্ট বয়েলস ডাউন টু ফিউ স্টেকস, কি recording change request, evaluation of cost, schedule and quality impact for change request, and deciding the fate of change request, accepting, rejecting or requesting modification, accepting change request or deferring request to a future stage, and updating project documents to reflect the change. ওয়াচ কিপিং করবেন কতটুকু, স্কোপ বা ফিচার ক্রিপ, অর্থাৎ উইদাউট এ ক্লিয়ার ডেসক্রিপশন অফ দ্য প্রজেক্ট স্কোপ, চেঞ্জ কন্ট্রোল ইজ ইম্পসিবল and a scope creep is practically guaranteed. Change is constant, must be accommodated. Some potential changes may have to be recorded and deferred to later enhancement or adjustment process after the project is complete. Closing out the project, complete closing activities, acknowledgement your team and celebrate successes, document best practice এবং close the project. End of service or support to operational unit. So আমাদের আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশনটা কি জন্য লাগবে আসলে, মানে এত যে কথা বললাম আসলে কি কারণে? ডেফিনেটলি এটা রেজিউমেতে একটা ভ্যালু অ্যাড করবে, আপনার ইন্ডাস্ট্রি রিকগনিশন পাবেন, ইম্পর্টেন্ট যেসব স্কিলস থাকে সেগুলো আমরা জানতে পারবো। ডেফিনেটলি এটা আসলেই হায়ার ইনকামের একটা পথ খুলে দিবে, কারণ আপনি হচ্ছেন প্রজেক্ট কিভাবে ম্যানেজ করতে হয় যার মানে একটা স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে আপনি ম্যানেজ করছেন। সো মোর অপরচুনিটিস, যেমন আমাদের একটা পিএমআই এর একটা চ্যাপ্টার থাকে, বাংলাদেশ চ্যাপ্টার প্লাস গ্লোবাল ইউএসএ, যেটা ইউএসএ থেকে নরমালি আমরা
পিএমআই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এটা ডিল করে থাকে। সো তারা প্রতি বছর বিভিন্ন রকম সিম্পোজিয়াম করে, অ্যানুয়াল সিম্পোজিয়াম আমরা করে থাকি। সো সবকিছু মিলিয়ে সো ভ্যালিডেটস ইউর ডেডিকেশন টু দ্য জব। আপনি আসলে যে প্রজেক্ট ম্যানেজ করছেন সেটার জন্য ডেডিকেশনটা আপনি পাচ্ছেন হচ্ছে এটা থেকে। PMP certified has the capability of managing a project with time, scope, and budget in more scientific way. Over 2 million of project management jobs needed to be filled early. এটা আসলে একটা সায়েন্টিফিক প্রসিডিউর যে কিভাবে আসলে প্রজেক্টটা ম্যানেজ করতে হবে। So study of PMI suggests that more than if the organization has more than 1/3 PMP in all project management officials, they win in meeting project trials. Trials বলতে আমরা বুঝাই টাইম, স্কোপ এবং বাজেট। তো পিএমআই এবং পিএমপি সম্পর্কে আমরা জানবো যে পিএমআই আসলে একটা নন প্রফিট প্রফেশনাল অর্গানাইজেশন যারা প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করে। সার্ভিস ইনক্লুড ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ডস। আমরা আসলে বলে থাকি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ নামে একটা বই আছে, যেটাকে আমরা বলে থাকি যে এটা প্রজেক্ট ম্যানেজ করার স্ট্যান্ডার্ড। এটা 6th এডিশন এখন চলছে। সো সো স্ট্যান্ডার্ড রিসার্চ অ্যান্ড এডুকেশন, তারা হচ্ছে ওই স্ট্যান্ডার্ডের উপর রিসার্চ করে বা প্রজেক্ট নিয়ে রিসার্চ করে আসলে, এবং তারা সার্টিফিকেশন দিচ্ছে, বিভিন্ন পাবলিকেশন করে, বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে নেটওয়ার্কিং করে। আমরা তো পিএমআই মেম্বার হলে আমরা অনেকগুলো বিভিন্ন রকম প্রজেক্ট যেগুলো আসলে বিভিন্ন বেস্ট প্রজেক্ট যেগুলো সেগুলো সম্পর্কে জানার সুযোগ পেয়ে থাকি। সো এই পিএম বক, এই গাইড টু দা প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, এই বইটাই হচ্ছে পড়ার বিষয়, যেটা স্ট্যান্ডার্ড, যেটা পিএম ম্যানেজ করার জন্য। সো এইটা আসলে এএনএসআই স্বীকৃত। সো এএনএসআই সম্পর্কে আমরা সবাই জানি, যারা বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস বা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলোর আসলে স্ট্যান্ডার্ডাইজেশন করে থাকে। সো সার্টিফাইড অ্যাসোসিয়েট ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা সার্টিফিকেশন আছে তাদের, যেটা আসলে অ্যাসোসিয়েট আর কি। এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলের কেউ যদি কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশন এটার জন্য এটা। সো আফটার গ্রাজুয়েশন কেউ যদি নিতে চায় এরপরে সার্টিফিকেশন গুলো, যেটার মধ্যে একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস, যেটা নিয়ে আমরা কথা বলছি আসলে। এটার জন্য কি কি রিকোয়ারমেন্ট আমি একটু পরে বলবো। আরেকটা আছে প্রোগ্রাম ম্যানেজমেন্ট প্রফেশনালস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রফেশনালস, এবং আরেকটা ইম্পর্টেন্ট সার্টিফিকেশন তাদের আছে যেটা হচ্ছে অ্যাজাইল সার্টিফাইড প্র্যাকটিশনার্স। সো এইটা হচ্ছে কি যে আপনার অনেক বেশি পরিমাণ তাদের আসলে কাস্টমারের সাথে যাদের ডিলিংস থাকে, নরমালি ইস্ট এশিয়ার দিকে এই সার্টিফিকেশনটার একটু ডিমান্ড বেশি। এবং কথা পিএমপি সার্টিফিকেশনটাও এখন ওই অনেকটা অ্যাজাইলিটির মতো করে ফেলতেছে, যাতে দুইটা একসাথে ডিল করা যায়। এবং রিসেন্টলি যে পরীক্ষাগুলো হচ্ছে তাদের এই কোডটা অনুসরণ করেই করতেছে তারা, যে চেঞ্জ রিসেন্টলি যেটা করেছে এইভাবেই করেছে। সো পিএমআই রিস্ক ম্যানেজমেন্ট প্রফেশনালস আছে, স্কেজুয়ালিং প্রফেশনালস আছে, এবং বিজনেস অ্যানালাইসিস আছে। সো পিএমপি হওয়ার জন্য আপনাকে আসলে 4 বছরের একটা গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে। সেটার সাথে আমি এই জায়গাটাতে একটু ব্যাখ্যা করবো আপনাদেরকে, অনেক সময় এই জায়গাটা অনেকে কনফিউশন করে, যেটা হচ্ছে 36 মান্থস এর লিডিং প্রজেক্ট অর 4500 ঘন্টার এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে প্রজেক্ট বলতে ডিরেক্টলি আপনাকে প্রজেক্টে থাকতে হবে এমনটা কেউ বলে না। প্রজেক্টের সাথে লিঙ্কড আপ কোনো অ্যাক্টিভিটি যেমন প্রকিউরমেন্ট সেখানে থাকলেও আপনার হবে। হ্যাঁ, এখন এটা বলে যে 36 মাসের আসলে একটা এক্সপিরিয়েন্স লাগে। এটা যখন আপনারা অ্যাপ্লিকেশন করেন তখন আমরা আসলে সাপোর্ট দেই যে আসলে কিভাবে লিখতে হয়, এখানে কিছু লেখালেখি করতে হয়। তো এইভাবে ট্রেন্ডটা ওভাবে দেখাতে হয় যে প্রজেক্টের সাথে আপনি লিঙ্কড আপ আছেন। তো এটার সাথে ম্যান্ডেটরি যে জিনিসটা লাগে সেটা সব জায়গায় সবসময় লাগবে আপনার, সেটা হচ্ছে 35 ঘন্টার ট্রেনিং, ফর্মালাইজ ট্রেনিং অর সিএপিএম সার্টিফিকেশন। এই ফর্মালাইজ ট্রেনিংটাই রোজেটা টেকনোলজি অ্যারেঞ্জ করে থাকে, যেটা বাংলাদেশে একমাত্র রোজেটাই করে আসলে 48 আওয়ার্সের জন্য করে থাকে। অন্য অন্য জায়গায় শুধু 35 ঘন্টায় করে। সো 4 দিনে তারা শেষ করে ফেলে, যেটা আসলে খুব প্যারাদায়ক হয় আর কি সবার জন্য। সো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা করে থাকি যাদের আসলে গ্রাজুয়েশন নেই তারা ডিপ্লোমা সার্টিফিকেশন দিয়েও করতে পারে। ডিপ্লোমা সার্টিফিকেশনের ক্ষেত্রে হয় কি ওই শুধু এক্সপিরিয়েন্সটা বাড়ে 60 মান্থসের। এই হচ্ছে পার্থক্যটা, বাকি সবকিছুই একই।
সো এক্সাম ফিজ মেম্বারদের জন্য $405 আর নন মেম্বারদের জন্য $555। সো এই পার্থক্য যদি আপনি পরীক্ষা দিতে চান, তো এটার জন্য আপনাকে মেম্বার হয়ে নেওয়াটাই ভালো, আমরা যেটা সাজেস্ট করি $127 দিয়ে। সো কোশ্চেন টাইপস এন্ড টাইম, যেটা হচ্ছে আমাদের 175টা কোশ্চেন, 180টা কোশ্চেন আপনাকে অ্যাটেন্ড করতে হবে, 180টাই, কিন্তু এর মধ্যে 5টা আসলে আনস্কোর থাকে, তারা টেস্ট বেসিস করে। সো রিয়েল কোশ্চেন থাকে যেগুলোর উপর মার্কিং হয় 175। তো এটা 230 মিনিটের আসলে পরীক্ষা। আপনি চাইলে 10 মিনিটের একটা প্রথম সেকশনের পর 10 মিনিট একটা ব্রেক নিতে পারেন। যদি নেন সেক্ষেত্রে ওই প্রথম সেকশন যেটা, সেগুলোর আর কোনো কোশ্চেন আপনি অ্যাটেন্ড করতে পারবেন না ব্রেক নিয়ে আসার পর, তার আগেই ক্লোজ করে দিতে হবে। আর যদি ব্রেক না নিতে চান কন্টিনিউ করতে পারবেন, সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি একদম শেষ পর্যন্ত, মানে এখানে হচ্ছে কি কিছু কোশ্চেন আপনি যদি কনফিউশন থাকে আপনি মার্ক করে রেখে যেতে পারেন, পরবর্তীতে আনসার দিতে পারবেন। ওই সুবিধাটা আপনি পাবেন না যদি না প্রথম ব্রেকটা নিয়ে নেন। সেক্ষেত্রে ওই ব্রেক নেওয়ার আগে পর্যন্ত আপনি মার্কিং করতে পারবেন, তারপরে আর ওইগুলো অ্যাটেন্ড করতে পারবেন না, এরপরে সেকেন্ড সেকশনটা করতে হবে। কোশ্চেন কি ধরনের, এগুলো কি মাল্টিপল চয়েস টাইপের নাকি ডেসক্রিপটিভ? বলছি আমি ওই নেক্সট স্লাইডে আছি আমার। তো কোশ্চেন টাইপস আমাদের থাকে 6 ধরনের, ট্রু ফলস, এমসিকিউ। এমসিকিউ মানে হচ্ছে 4টা আনসার থাকবে, এর মধ্যে কারেক্ট আনসার একটাই থাকবে। আবার কিছু কিছু কোশ্চেন থাকে আবার যেগুলোর মধ্যে মোর দেন ওয়ান আনসার, অর্থাৎ 2টা আনসার থাকতে পারে। ড্র্যাগ ড্রপ ম্যাচিং টাইপের থাকতে পারে, আর লিমিটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, হটস্পট, যেভাবেই হোক। সো 6 ধরনের কোশ্চেন থাকে টোটাল। সো ট্রেনিং ওভারভিউটা কেমন আমাদের সেটা আমি বলে দিই। আমাদের ট্রেনিং ওভারভিউটা হচ্ছে 50 ঘন্টা বা 48 ঘন্টা, অ্যাকচুয়ালি 50 ঘন্টা হয় না পুরোপুরি, বা অনেক সময় হয়ে যায়। সো ব্রিজিং উইথ ইওর এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স সাথে আমরা ব্রিজিং করব পিএমএস স্ট্যান্ডার্ডটা। বেশ কিছু প্রজেক্টের ভিডিও দেখাবো যে তারা আসলে কিভাবে, যেমন শেভরন হয়তো কোনো একটা প্রজেক্ট ম্যানেজ করছে, কিভাবে ম্যানেজ করছে তারা, সম্পর্কে আমরা দেখাবো। ব্রেইনস্টর্মিং সেশন থাকবে আমাদের অনেক কয়টা, এবং সবচেয়ে বড় কথা কিছু টেমপ্লেট আমরা শেয়ার করব বিভিন্ন, আর মক টেস্ট থাকবে আমাদের, যেটা রোজেটা আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিবে। প্রতিদিনের অ্যাক্টিভিটি গুলো আমরা রিকল করব তারপরের দিন, এবং প্রবলেম সলভিং অফ ম্যাথস থাকবে, ওটার উপর আমরা আবার নিব, অর্থাৎ ম্যাথস আসে। ইনপুট টুলস, টেকনিক, আউটপুট শিট, এগুলো থাকবে আমাদের। সো এই ছিল আমাদের সেশনে আজকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং। যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। The floor is yours. হ্যাঁ আদনান সাহেব, আমার আসলে নেটওয়ার্কে গোলমাল হয়েছিল, কমিউনিকেট করতে পারি নাই। আচ্ছা, যে কোশ্চেন গুলো, পরীক্ষাটা তো অনলাইন হবে না? জি, এই পরীক্ষাটা অনলাইন। অনলাইন আমাদের মানে কিছু লিখতে হয় ফর্মে নাকি জাস্ট এমসিকিউ? এটা আপনাকে কিছু লিখতে হবে না, বাট কেমন কোশ্চেন হবে আমি বলি আপনাকে। আচ্ছা, একটু করে আমি আগের স্লাইডটাতে যাই, তাহলে বোঝা যাবে। কি গুগল ফর্মে হবে? না 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 না, গুগল ফর্মের না। আমরা মক টেস্টটা গুগল ফর্মের মধ্যে নিয়ে থাকি, বাট এটা গুগল ফর্মে হয় না। এটা যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ওদের বিভিন্ন রকম অনলাইন টেস্ট গুলো, জিআরই পরীক্ষা দেয় না অনেকে, বা অনেক সময় এই ধরনের পরীক্ষা দেয় না, যে পরীক্ষাগুলোতে ওরা হচ্ছে একদম অনলাইনে কোশ্চেনটা অন হয়, দেন হচ্ছে আপনার ওই অপশন গুলো থাকে, 4টা ফর্ম অপশন। সো ওই ধরনের ট্রু ফলস এর পাশে বুঝতে পারছি, গুগল ফর্ম টাইপের তো যে কোনো কাস্টমাইজড ফর্ম কোম্পানি ক্রিয়েট করতে পারে ফর স্পেসিফিক পারপাস, ওইটাতে এইটা আসলে মানে ওদের নিজস্ব একটা সফটওয়্যারের মাধ্যমে। ইঞ্জিনিয়ার শরীফ আদনান ভাই, আমি জানতে চাচ্ছি হটস্পট কি ধরনের কোশ্চেন? হ্যাঁ, হটস্পট। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাকে। আমি একটা জিনিস শেয়ার দিচ্ছি আপনাকে, একদম পারফেক্টলি আমি দেখাচ্ছি, দাঁড়ান। হ্যালো, জি। তো হচ্ছে কি, একটার সাথে একটাকে আপনার লিংক করতে হয়, যে ধরেন অনেকগুলো অপশন আছে, কোনটার সাথে আসলে কোনটা যায়, আইডেন্টিফাই স্টেক হোল্ডার কোন প্রসেস গ্রুপে পড়ে, সো আপনি টেনে টেনে থেকে বসাবেন এখানে। আচ্ছা।